শুটকি মাছ। আচ্ছা, তখন আসলে আমি তো বললাম ফুড ইন্ডাস্ট্রিতে আমরা পা রাখছি, সেটা হচ্ছে বললাম ড্রাই ফিশ দিয়ে। তাহলে হোয়াইট ড্রাই ফিশ ফুড, তো তাহলে ফুড তো এখন যেমন মানুষ মানে ফুড মানেই অর্গানিক, মানেই তেল, মধু, ঘি, সরিষার তেল, মশলা, এর বাইরে কিছু নাই। বলে হোয়াই ড্রাই ফিশ। ড্রাই ফিশের রিজন ছিল এইটা যে আসলে কঠিন একটা প্রোডাক্ট, যেটা প্রসেস করা ডিফিকাল্ট, মেনটেন করা টাফ, যেটা কেউ চাইলেই সহজে এন্ট্রি নিতে পারবে না। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুরুতে স্টার্ট করা যে জিনিস কঠিন, সেই জিনিস সহজে মানে মার্কেটে আসে না, কপি হয় না। এবং ইভেন যদি আমি রাইট নাও বলি, ড্রাই ফিশের মার্কেট এখনও সেই গ্যাপটা এখনও আছে। আগের মতো হয়তো নাই, বাট আছে। তো ড্রাই ফিশ আসলে তখন যেটা মানে আমি ছোটবেলা থেকে আমার মানে আম্মু নানি অনেক ড্রাই ফিশ পছন্দ করতো, শুটকি মাছটা আমি সেই ছোটবেলা থেকেই খেতাম। বাট বর্তমান আমরা যখন 2020 সালে শুরু করি, তখন আসলে দেখি যে মার্কেটে সবই ঠিক আছে, কিন্তু এই শুটকি মাছটা নিয়ে আসলে কেউ কাজ করছে না। এবং কাজ করলেও মানুষের মধ্যে একটা ভীত মানে একটা মানে ভয়ের জায়গা আছে, সেটা হচ্ছে বিষ মুক্ত কিনা, ঠিক আছে, বা ডিটিটি যেটা আছে ডিটিটি মুক্ত কিনা, প্লাস হচ্ছে এটাতে লবণ দেওয়া আছে কিনা। এখন লবণ মানে ড্রাই ফিশ হচ্ছে খারাপ না, বাট অনেকের ব্লাড প্রেশার হাই থাকে, যেটা লবণ ব্লাড প্রেশারের জন্য অনেকটা ক্ষতিকর। তো অনেকে ইনশিওর হতে চায় যে আসলে এটা কি লবণ মুক্ত কিনা, এটা কি বিষ মুক্ত কিনা। তো এই জায়গাটা আসলে না মানে কেউ ইনশিওর করতে পারছিল না, মানুষের এই ক্লিয়ার যে জায়গাটা যে এটা যদি বিষমুক্ত হয় আমি খাবো। তো সেই জায়গা থেকে আসলে তখন যেটা দেখলাম, মার্কেটে সবাই বিক্রি করে বা একটা ছবি দিয়ে, ছবি প্লেস করছে, অ্যাড রান করছে, সেল করছে। তো আসলে সেই জায়গাটা থেকে তখন আমরা চিন্তা করলাম আসলে কিভাবে আসলে মানুষের মনের মধ্যে জায়গাটা মানে ক্লিয়ার করা যায়, ট্রান্সপারেন্সি আনা যায়, এবং মানুষ যেন ফিল করে যে না এটা ভালো। সেইখান থেকে 2020 সালে বললাম আমরা একদম ফিল্ড প্রসেস থেকে, একদম ফিল্ড পর্যায় থেকে, ফিল্ড প্রসেস কীভাবে মানে ফিল্ড থেকে প্রসেস করে কীভাবে ড্রাই ফিশগুলোকে আমরা তৈরি করতাম, কিভাবে কাস্টমার কাছে পৌঁছাতাম, সব কিছু বলে আমরা ট্রান্সপারেন্টভাবে জিনিসগুলোকে দেখিয়েছি এবং মেনটেন করার ট্রাই করছি, নট দেখাইছি। কারণ যেহেতু আমরা মানে সোর্স করতাম, বাট সোর্সের জায়গা থেকে ফার্স্ট অফ অল আমরা যখন শুরুতে ফার্স্ট যে সোর্সিংটা ছিল, সেটাতে আমাদের বললাম মানে মানে জমে নাই, মানে কি মানে কথা কাজে মিল পায় নাই। মানে আমি কাস্টমারকে বলছি যেটা, আমি মাল আসার পরে, কারণ আমি প্রোডাক্ট আসার পরে আম্মুকে দিয়ে প্রোডাক্টটাকে রান্না করাইতাম। প্রত্যেক লট ধরেন একটা বস্তা আসছে, এই বস্তার মাছটা এখন আমাকে চেক করতে হবে যেটা আসলে কি আছে এর মধ্যে। আম্মুকে ওই রাত্রেবেলায় দেখা গেল যে 10টা 11টা 12টা কোনো ম্যাটার না, আম্মুকে বললাম একটু রান্না করো। রান্না করার পরে ওইটা আমরা খেতাম, খাওয়ার পরে ওটাকে মানে কিউসি করার পরে বুঝতাম যেটা আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা, আমরা যেটা বলতেছি এটা কাস্টমার পাবে কিনা। তো ফার্স্টের চালানটা মিল পায় নাই, তো ওই রাত্রেই সাথে সাথে আমি আর অনেক কক্সবাজারে ব্যাক করি এবং তার কাছে প্রোডাক্টটা ফেরত দেই। তারপরে আমরা চলে যাই মহেশখালীতে, এবং মহেশখালী থেকেই মূলত আমাদের রাইট সোর্সিংটা, রাইট পিপুলকে পাওয়া। মিজান নামে একটা ছেলে, তো ও আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ড্রাই ফিশ তৈরি করতো, যেভাবে বলতাম এভাবে মাছগুলো শুকাতো এবং সেই মাছগুলো আমাদের কাছে দিত। এই মাছগুলো আমরা কাস্টমারদের কাছে দিতাম। তার মানে কি আমরা যেটা বলতেছি সেটাই দিচ্ছি। সেই কারণে এই জায়গাতে আমাদের মার্কেটে এন্ট্রি করাটা অনেক ইজি হয়েছে, কাস্টমারের ট্রাস্ট বিল্ডটা করতে খুব ইজি হয়েছে। কারণ কাস্টমার এইভাবে কখনো দেখতেছে না সামথিং নিউ, এবং আমার কথা যেটা বলতেছি সেটা সে ভিজুয়াল দেখছে, সে ট্রাস্ট অটোমেটিকলি তার মধ্যে বিল্ড হচ্ছে, কারণ আমি বলতেছি আর সে সেটা চোখে দেখছে যে আমরা ফিল্ডের থেকে আমরা মাছটা প্রসেস করতেছি। মানে আমি মুখ থেকে বলতেছি আমরা তৈরি করি, আর সে চোখে দেখছে আমরা তৈরি করি। দুইটা বললাম ডিফারেন্ট, কারণ ভিজুয়াল আসলে আপনার ট্রাস্টের জায়গা অটো বিল্ড করে। আপনি যতই মুখ থেকে বলেন, যদি আপনার ভিজিবিলিটি ক্লিয়ার না থাকে, কাস্টমারের ট্রাস্টের জায়গাটা তৈরি হবে না। দ্যাটস ওয়াই আমাদের মার্কেট এন্ট্রিটা সহজ হয়, এবং তারপরে আর কি আলহামদুলিল্লাহ এই তো আজকে এই পর্যন্ত। ভাই আমি দু একটা ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি আপনার সাথে। গতকালকে আপনার সাথে আমার কথাও ছিল, আপনি আমাকে গতকালকে বললেন যে আমরা যে সময় বিজনেস শুরু করছি ওই সময় গোল দেওয়াটা সহজ ছিল, যে মার্কেট ফাঁকা ছিল, মাঠও ফাঁকা ছিল, চোখ বন্ধ করছি, বলে কিক মারছি, গোল হয়ে গেছে। এখন তো টাফ। আমি আপনার প্রিভিয়াস ডিসকাশনগুলো থেকে দু তিনটা জিনিস আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। নাম্বার ওয়ান, না আপনারা যে কাজগুলো করে আসছেন, নাম্বার ওয়ান, আপনারা মার্কেট গ্যাপ খুঁজছেন, যে আমার গ্যাপ আছে, তার মানে এই জিনিস তো 2026 সালেও অ্যাপ্লিকেবল, তাই না? যে আমাকে, তার মানে আমার কোনো অডিয়েন্স যদি এখন বিজনেস শুরু করতে চায়, তার ফার্স্ট অফ অল যেটা করা উচিত মার্কেট গ্যাপটা খোঁজা উচিত। এবং আমার কাছে মনে হয় এই জিনিসটা 2020-এও কাজ করছে, এবং আপনি বলছেন 2026-এও কাজ করবে। সব সময় করবে এটা, কারণ মার্কেটে কোনো আসলে এমন মানে কোনো কোম্পানি নাই যে সে ফুল গ্যাপ ফিল আপ করতে পারবে। ইভেন আমি যদি বলি ই কমার্স প্রতিষ্ঠাতা আলিবাবাও পসিবল না, আলিবাবাও পারে না, গ্যাপ আলিবাবারও আছে। ওকে, সো প্রথমত মার্কেট গ্যাপ ফিল আপ করা। দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস যেটা বলছেন সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আপনি এটা চিন্তা করছেন যে আমার অডিয়েন্সে যারা শুটকি খায় তারা ওটা বিষমুক্ত কি না, বা একটা ছোট একটা টার্ম উচ্চারণ করছে, ডিডিই সামথিং কিছু একটা, ডিডিটি। সো এই রিলেভেন্ট বা এই টাইপের প্রোডাক্ট কিনা, তার মানে আমার ডিমান্ডও ছিল। তো আমার ডিমান্ডও ছিল,
গ্যাপও ছিল, আপনি ফুলফিল করছেন। আরেকটা জিনিস আপনি করছেন, কোয়ালিটি এনশিওর, যে ভাই আমি আমার প্রোডাক্ট নিজে পড়ি কিনা, আমি আমার প্রোডাক্ট নিজে খাই কিনা, আমি কনফিডেন্ট কিনা আমার প্রোডাক্ট নিয়ে। সো আপনি আপনার নিজের প্রোডাক্ট আপনি কনফিডেন্স যখন ইভেন পাইছেন, এইটা হ্যাঁ ছিল আমাদের মেন স্ট্রেংথ, কারণ তখন কাস্টমার সার্ভিসে ফার্স্টে আমি কথা বলতাম, মার্কেটিংয়ে কন্টেন্ট আমি করতাম। তো কাস্টমারকে যেটা বলতেছি, যখন কাস্টমার আমার সাথে কথা বলে, তখন যদি আমি কনফিডেন্ট না হয়ে কথা বলি, তাহলে আসলে তো কাস্টমার কনফিডেন্স পাবে না। আর সব থেকে বড় ব্যাপার, কাস্টমার প্রোডাক্ট কেনে আপনার কনফিডেন্সের উপরে। আপনি যদি কনফিডেন্ট না হন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। আপনি কনফিডেন্ট যখন হবেন, তখন ওই কনফিডেন্টে কাস্টমার প্রোডাক্ট কিনে ফেলবে। সো ওই কনফিডেন্টটা এই জন্য আমাদের মানে গ্রোথের ক্ষেত্রে অনেক ইম্প্যাক্ট ফেলছে। কারণ আমি যখন কথা বলছি যে এটা 100% কনফিডেন্টের সাথে আমি বলছি যে এটা ভালো মানে ভালো, এই যে ভেতর থেকে একটা আসা আর একটা মুখ থেকে আসা, দুইটা জিনিস বললাম টোটালি আলাদা। তো ভেতর থেকে জিনিসটা বের করতে গেলে তো ভাই আগে আপনাকে ভেতর থেকে জিনিসটা আনতে হবে। দ্যাটস আমি টেস্ট করছি যখন আমরা খাইছি যে না এটা ওকে এবং 100% ক্লিয়ার, আমি যেটা বলতেছি এটাই। তখনই বললাম কাস্টমার আর কথা নাই, আচ্ছা ঠিক আছে পাঠান। তো পাঠানোর পরে তো কাস্টমার টেস্ট করার পরে তো আমার কথাটা মিল আছে কিনা যখন সে পাচ্ছে, তখন তো ভাই মার্কেটে আমাদের এইভাবে অডিয়েন্স কাস্টমার তো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, সেইভাবে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত। তার মানে আমরা যেটা বুঝলাম ভাই, যে কাস্টমারের কমপ্লেইন শোনাটাও একটা মেজর টাস্ক, মানে একজন ফাউন্ডারের উচিত। মানে আপনারা যখন শুরু করছিলেন ওই সময়টাতে আপনারা শুনতেন কাস্টমারের কমপ্লেইন, শুনতেন, ফিডব্যাক নিতেন, ফিডব্যাক শুনে ওখান থেকে Implement করতাম। ইমপ্লিমেন্ট করতেন, রাইট? সো এখনো কি আপনারা এটা সেম করতেছেন? সেম ওকে, মানে এখনো করতেছেন রাইট আপনারা? নাও। সো ভাই আপনারা যখন স্টার্ট করছিলেন, ধরেন এখন তো এন্টারপ্রেনারশিপের একটা জোয়ার চলতেছে, সবাই চায় এন্টারপ্রেনারশিপ হইতে বা এন্টারপ্রেনার হইতে। ওই সময়টাতে কিন্তু ছিল কোভিডের পর একটা জোয়ার আসছিল, যে এই জোয়ার আবার পড়েও গেছে, এবং যারা টিকে ছিল তারা আজকে বড় হয়েছে, যারা টিকে নেই তারা তো নাই। আপনারা যখন শুরু করছিলেন কতজন মানুষ নিয়ে শুরু করছিলেন? কত বড় টিম ছিল আপনাদের? তিনজন, তিনজন। অনলি তিনজন? আমি অনেক আর আশরাফুল, আচ্ছা, মানে আপনার তিন ফাউন্ডার। আমরা 3 ফাউন্ডারই। হ্যাঁ, ওকে, সো তিনজনের টিম আজকে কত বড় টিম? 100+ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই ৩ জন থেকে 100 জনের যে জার্নিটা, এই এত বড় একটা জার্নি আপনারা প্রায় 5 বছর বা 6 বছর মনে হয় হতে 5 চলতেছে। বছরে 5 6 বছর তারিখে চলতেছে। পূর্ণ হয়ে 6 বছরে রাইট, পদার্পণ রাইট। আমরা করবে। অলমোস্ট বার্থডের কাছাকাছি আছি। সো এই যে 5 বছরের যে জার্নিটা, এই জার্নিটা সবসময় কি স্মুথ ছিল? আসলে মানে স্মুথ যদি কোনো জার্নি হয়, সেটা কোনো জার্নি না। কারণ সাকসেস হতে গেলে আপনাকে মানে অবশ্যই স্ট্রাগল করতে হবে, তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তো ডেফিনেটলি আমাদেরও তার ব্যতিক্রম না। রাস্তাটা মসৃণ ছিল না, ভাঙাচোরা ছিল, গর্ত ছিল। সেইগুলো আমাদের যেহেতু মানে গন্তব্য সামনে যেতে হবে, তো ডেফিনেটলি সেগুলোকে রিপেয়ার করে করে যাওয়া লাগছে, চ্যালেঞ্জ নেওয়া লাগছে এবং সেই জিনিসগুলোকে সময় দিয়ে ওভারকাম করা লাগছে। তো ডেফিনেটলি এটা তো থাকবেই। ওকে ভাই, আমি একটু টু দ্য পয়েন্টে আসি। লাইক ধরেন আমাদেরকে যারা শুনতেছে, আমি ধরে নিচ্ছি তাদের অনেকেই ব্যবসাপাতি করতেছে, আর অনেকেরই ব্যবসাপাতি করার ইচ্ছা আছে। তো যারা করতেছে আমি ধরে নিচ্ছি তারা সবাই এইচএফ ফুডের ওই ফার্স্ট ভার্সনটায় আছে, যে 3 জনের টিম, 2 জনের টিম, 5 জনের টিম। এই টিমটাকে তারা চায় এখন গ্রো করতে, তারা চায় এইচএফ ফুডের মতো 5 বছর জার্নিটা কমপ্লিট করতে। সো তাদের প্রথম স্টেপটা কি হওয়া উচিত? কোথায় বেশি ফোকাস করা উচিত? বা এইচএফ ফুড কোথায় ফোকাস করছিল? আসলে শুরুতে মানে আমাদের বিজনেসটা যদি হয় অনলাইন, তো অনলাইনে আসলে সেলসটা হয় কন্টেন্টের মাধ্যমে। 5 বছর আগেও এটাই ছিল। দ্যাটস ওয়াই 5 বছর আগে বললাম কন্টেন্টটা আমার ফেস দিয়েই শুরু হয়েছিল ইসে ফুড সার্ভিসে। আমি কন্টেন্ট করতাম, আমি লাইভ প্রেজেন্ট করতাম। তো আসলে কন্টেন্টটা কেন? কারণ ধরেন কন্টেন্টের মাধ্যমে একটা কাস্টমারের কাছে আমার সেল করা লাগছে। আমরা সাপোজ একটা ফিজিক্যাল শপে গেলে কি হয়, একটা সেলসম্যান আমাদেরকে সেল করে, আমাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বুঝায়। তারপরেই বললাম কাস্টমারের মানে বাইং পয়েন্ট আর সেলারের সেলিং পয়েন্ট মেলার পরেই বললাম কাস্টমার অ্যাকশনটা নাই। তো সেটা তো আমাকে ডেফিনেটলি কন্টেন্টের মাধ্যমেই নিয়ে আনা লাগছে, তাই না? তো অবশ্যই ফার্স্ট মানে এখন তো আরও মেজর জায়গা হচ্ছে কন্টেন্ট, মানে এর কোনো বিকল্প নাই। মানে ডেফিনেটলি ফার্স্ট স্টেপ হচ্ছে কন্টেন্ট, বাট নট লাস্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কন্টেন্ট, যেটাতে আপনি শুরু করলেন, তারপরে আসলো কি সিস্টেম। আপনাকে এবারে হচ্ছে সিস্টেম তৈরি করতে হবে। তারপরে এখন সিস্টেম যদি না আপনি তৈরি করতে পারেন, তাহলে তো ভাই বিজনেসে সাস্টেন করতে পারবেন না। তো ডেফিনেটলি শুরুটা যদি আপনার কন্টেন্ট দিয়ে কি হবে, কাস্টমারের কাছে সেলিংটা শুরু হবে। সেলিং মানে কি আপনার ক্যাশ ফ্লো, আর একটা বিজনেসের মূল জিনিস জায়গা হচ্ছে ক্যাশ ফ্লো। তো আপনার যদি ক্যাশই না আসে আর যদি ফ্লোই না থাকে, সেটা যত বড় ব্যবসা হোক, ক্যাশ ফ্লো যদি লোয়ার হয়ে যায়, সে ব্যবসা প্রফিটেবল হলেও টিকবে না। তো ডেফিনেটলি ক্যাশ ফ্লো আনার জন্য আপনার কন্টেন্টটা মেজর ফোকাসের জায়গা, যে আপনাকে কন্টেন্টে মাস্ট বি ফোকাস হইতে হবে এবং এই জায়গায় লার্ন করতে হবে এবং এই জায়গাতে আপনাকে মানে স্কিল ডেভেলপ করা উচিত।